আসসালামু আলাইকুম টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে আজকে আমরা দেখব টেক কোশ্চেনস এর কিছু নিয়ম। তো আমার সামনে কিছু স্টুডেন্টস আছে, তো অল্প কিছু স্টুডেন্ট থাকাতে আমি হোয়াইট বোর্ডে যাই নাই। আজকে আমরা টুকটাক অল্প কয়েকটা নিয়ম দেখব, টেক কোশ্চেনের বেসিক কিছু রুলস। টেক কোশ্চেনের ট্যাগ মানে হলো জুড়ে দেয়া, জুড়ে দেওয়া। কোশ্চেনস মানে হলো প্রশ্ন, তাহলে প্রশ্ন জুড়ে দেয়া। এখন আমরা যদি সাধারণ অর্থে বলি এরকম যে একটা সেন্টেন্স দেখি আমরা, তারপর আস্তে আস্তে রুলস গুলা দেখি। ক্রমিক ভাবে আমরা রুলস গুলা দেখার দরকার নেই, জাস্ট আমরা একটা সেন্টেন্স দিয়ে জাস্ট প্র্যাকটিসটা করি। যদি এরকম একটা সেন্টেন্স দেওয়া হতো যে হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ফুটবল, তো এইখানে কোশ্চেনের একটা নিয়ম হলো যে সেন্টেন্সটা থাকবে তার পরের অংশে এখানে কমা, তারপর এরকম শেষে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক। তো এই খালি জায়গায় বা শূন্যস্থানটার মধ্যে কি বসবে আমরা দেখি। যে সেন্টেন্সটা দেওয়া হলো এই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হতে গেলে আমরা জানি যে নাউন অথবা প্রনাউন হতে হয়। তো এখানে প্রনাউন দেওয়া আছে, যদি নাউন দেওয়া থাকতো তাহলে আমাদেরকে প্রনাউন করতে হতো। তো এখন যেহেতু প্রনাউন দেওয়া আছে সুতরাং আমাদেরকে প্রনাউন করতে হবে না, প্রনাউন আমরা ব্যবহার করতে পারবো যা আছে তাই। তো আমাদের প্রনাউন হলো হি। এখন তারপরে দেখতে হবে যে এখানে আমাদের কি অক্সিলারি ভার্ব আছে কিনা, অর্থাৎ মেইন ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তো আমরা জানি যে এম ইজ, ওয়াজ ওয়্যার বা ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড অথবা শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ইউজ টু ডিয়ার নিড অট টু হ্যাভ টু হ্যাজ হ্যাড টু যা কিছু আছে মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি মিলিয়ে এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। যে কোনো অক্সিলারি থাকলেই হবে, তো অক্সিলারি আছে এখানে। এখন তারপর দেখবো হলো প্লেইং, প্লেইং হলো মূল ভার্ব। তো আমাদের মূল ভার্বের এখানে কোনো ফাংশন নাই, যেহেতু আমরা অক্সিলারি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা নেই, অক্সিলারি দিয়ে কাজ হবে। এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু এই সাবজেক্টের শুরুতে, সুতরাং এখানে আইটা বড়হাতের করে দিব। এই বাক্যটা যেহেতু বা সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগের নিয়ম হলো ট্যাগটা করতে হবে নেগেটিভ। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে ইজেন্ট কি করতে হবে? ইজেন্ট। ইজেন্ট কেন? টেক কোশ্চেনের একটা নিয়ম, টেক কোশ্চেনের একটা নিয়ম হলো এরকম যে যদি সাবজেক্টের আগে এরকম ইজ নট, যেমন এরকম ছিল ইজ নট হি, তাই না? তো টেক কোশ্চেনের একটা নিয়ম হলো যদি সাবজেক্টের আগে অক্সিলারি প্লাস নট হয় তাহলে তাকে কন্ট্রাকশন বা সংক্ষেপণ করে লিখতে হয়, তাহলে তাকে কন্ট্রাকশন বা সংক্ষেপণ করে লিখতে হয়, কন্ট্রাকশন বা সংক্ষেপণ করে লিখতে হয়। যেমন ইজ নট, ইজেন্ট, ইজ নট, ইজেন্ট, অথবা আর নট, আরএন্ট। এমন করে আমাদের যতগুলো ভার্ব আছে অক্সিলারি ভার্ব প্রত্যেকটার এরকম কন্ট্রাকশন আছে। যেমন উইল নট, উইল নট, ওন্ট। তারপর যেমন শ্যাল নট, শ্যান্ট, শ্যান্ট। তারপর যেমন এম নট, এম নটের জন্য আমরা বলতে পারি এইন্ট, অথবা আরেকটা আছে আরেন্ট। আমরা অনেকে হয়তো জানি না যে আরেন্ট যে এম নটেরই কন্ট্রাকশন ফরম্যাট। আমরা সবাই জানি যে আর নটের জন্য আরেন্ট, তাই না? অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু আসলে এম নটের জন্য ইন্টো হয়, আরেন্ট হয়। তো এরকম করে আমরা কি বলবো যে এখানে ডিড নট আছে, ডিড নট, ডিড নটের পরিবর্তে আমরা কি বলতে পারি? ডিডেন্ট। কি বলতে পারি? ডিডেন্ট। তো এখন যে ব্যাপারটা আসছে সেটা হলো যে আমরা যদি এরকম দিই
ডাজ নটের জন্য যদি দেই, সরি একটা মিস্টেক করছি যে দাগের মাঝখানে লিখছি, আমি ভাবছিলাম হয়তো দাগের ভিতরে রাখতে পারবো, তো রাখতে পারি নাই, এরকম একটা বিষয় ছিল আর কি, দাগটা মাঝখানে চলে আসছে, এই হলো বিষয়টা। আমি হয়তো এরকম প্ল্যানিং করছিলাম যে এখানে অন্য রুলস গুলা দিব, তো এটা দাগের ভিতরে বা বাইরে রাখবো, এরকম কিছু একটা প্ল্যানিং ছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো সবগুলা দিব না আর কি, এখন যেহেতু কথা প্রসঙ্গ চলে আসছে এই জন্য দিয়ে দিলাম। ডাজ নট, তার সংক্ষিপ্ত হবে কি ডাজেন্ট। আচ্ছা, আমরা এভাবে 24টার বেশি অক্সিলারি আসলে হয়, মোট টোটাল অক্সিলারি যদি বলি তাহলে 24টারও অনেক বেশি হয়, এমনিতে বেসিক অক্সিলারি হলো 24টা। তো প্রত্যেকটা অক্সিলারির এরকম কন্ট্রাকশন ফরম্যাট আছে, আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আমার কাছে লিস্ট আছে, এরকম শীট বানানো আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা মানে একটা রুলস মনে হলো এই মুহূর্তে, তাহলে আমাদের রুলসে যাওয়ার আগে একটা এই বিষয়টা ক্লিয়ার করি। এখানে ব্যাপারটা হলো যে সাবজেক্ট ছিল হি, এখানে অক্সিলারি ভার্ব ছিল, এই জন্য অক্সিলারি ভার্ব যা আছে তাই দিয়ে আমাদের কাজ চলছে, এক্সট্রা ভার্ব আমাদের খুঁজতে হয় না, তাই না? তাহলে এখানে অ্যাফার্মেটিভ ছিল, আমাদের ট্যাগ হবে নেগেটিভ। আমরা আসলে ট্যাগ যে আমরা কিন্তু এই প্রশ্নটা জুড়ে দিছি, সেন্টেন্স ছিল এটা, আমাদের জাস্ট এই ট্যাগ কোশ্চেন মানে এই কোশ্চেনটা আমরা জুড়ে দিছি। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের পারপাসটাই মূলত এটা যে আমাদের একটা সেন্টেন্স থাকবে, তার সাথে আমরা একটা কোশ্চেন জুড়ে দিব, ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি এর অর্থটা কি। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে বা খেলতেছে, সে ফুটবল খেলতেছে বা খেলিতেছে। তো এখন আমি যদি বলি ইজেন্ট হি, সে কি না হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে বা খেলিতেছে, তাহলে ইজেন্ট হি, সে কি না মানে হলো সে কি খেলতেছে না বা সে কি খেলিতেছে না, এটুকু ক্লিয়ার? তো আমি যদি এরকম বলতাম এই বাক্যটাকে যে হি ইজ নট প্লেইং ফুটবল, ঠিক আছে, এন কমা যদি দিতে হয় এটা একটা নিয়ম, এরকম দাগ দিতে হয় এটা একটা নিয়ম, তারপর দাগের উপর এইটুকু প্রশ্ন যে জুড়ে দিলা এইটুকু দাগের উপর দিতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এইটুকু নিয়ম। সুতরাং যেমন হি ইজ নট প্লেইং ফুটবল, এটা নেগেটিভ আছে, তাহলে আমাদের সাবজেক্ট আমরা জানি প্রোনাউন হি, ঠিক আছে, তো অক্সিলারি ইজ আমরা জানি, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু নট আছে এখানে নেগেটিভ, আমাদের অ্যাফার্মেটিভ করলেই হবে, এখানে নটের কোনো ফাংশন করতে হবে না আমাদের, তাই না? তাহলে যেমন ইজ হি, সে ফুটবল খেলতেছে না, তাহলে আমি কি বলবো? সে কি ফুটবল খেলতেছে না বা খেলছে না বা খেলিতেছে না। তো এখন যদি বলি ইজ হি, সে কি মানে সে কি খেলতেছে বা খেলিতেছে, এরকম অর্থ, ক্লিয়ার? ওকে, এখন আরেকটা রুলস বলি, জাস্ট আমরা গল্প করে রুলস গুলা, কয়েকটা রুলস আমরা বেসিক রুলস গুলা দেখতেছি, তারপর ইনশাল্লাহ আমাদের টেক কোশ্চেনের সেকেন্ড পার্ট ইনশাল্লাহ ভিডিওতে আমরা টেক কোশ্চেনের যে সকল ডিপ গ্রামার বা ডিপ রুলস বা আমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু রুলস যেগুলো আছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তবে আমাদের আজকে প্রাইমারি মানে ইন শর্ট যদি বলি বেসিক যে রুলস গুলো আছে ইনশাল্লাহ আমরা এগুলো দেখতেছি, ক্লিয়ার? ওকে, তো এখন একটা সেন্টেন্স দেখবো এরকম যে অক্সিলারি ভার্ব ছাড়া, যেমন হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, তো এইখানে প্লেজ শুধু ভার্ব, মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমরা তো এখানে সাবজেক্ট পাইছি হি, এটা প্রোনাউন পাইলেছি, তো আমাদের এখানে কি হবে না, আমাদের সাবজেক্ট কে নাউন বা নাউনকে প্রোনাউন করতে হবে এরকম কোনো টেনশন আমাদের কাছে নাই। যদি এখানে বলতাম সুয়াদ প্লেস ফুটবল, তাহলে সুয়াদের পরিবর্তে আমাদেরকে হি করতে হতো, তাই না? যদি বলতাম শরীফ প্লেস ফুটবল, শরীফ ফুটবল খেলে, তাহলে শরীফের পরিবর্তে আমাকে হি করতে হতো, তাই তো? তো আমরা যথারীতিতে আগের মতো নিয়ম দিব, নিয়ম মতো কাজ করব, যেমন কমা দিলাম, ফুল স্টপ, আরে সরি ইন্টারভেশন মার্ক, হ্যাঁ যাই কিছু। তো এখানে সাবজেক্ট যেহেতু পেয়ে ফেলেছি তাহলে এইখানে হি দিয়ে দিব। এখন এখানে যে ভার্ব অক্সিলারি ভার্ব নাই আছে,
এটা এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যারা টেন্সের 48টা বিভিন্ন ফরম্যাট প্র্যাকটিস করছি, তো তার আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এটা, এবং আমরা 48টা বা 12টা যাই বলি, এর 1 নাম্বার টেন্সটা হলো এটা, তাই না? তো সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস হয় কখন? যখন ভার্বের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি শি ইট হয়, অথবা কোনো নাম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? রুলস তো এটা। তো এখন এখানে আমরা জানি কি যে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ছাড়া তো করা যায় না। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে বা এই টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল? যে আমাদের ধার করতে হতো কি, ধার করতে হতো কোন ভার্বগুলারে? ডোডাস কে ধার করতে হতো। এগুলাকে আমাদের স্যারেরা কি বলতো? হাওলাইতে ভার্ব। কি মজা করে কি বলতো? হাওলাইতে ভার্ব, মানে ধার করি না ভার্ব, ধার করা ভার্ব। তো এখানে এটার পেটের ভিতর মনে মনে কি আছে? ডো অথবা ডাজ আছে। কি আছে? ডাজ। এখন যদি এখানে এস না থাকতো, দিতাম হলো ডো। যদি দে হইতো বা উই হইতো বা আই হইতো, তাহলে তো এখানে প্লেজ হইতো, এস হইতো না, শুধু প্লে হইতো, আই প্লে, উই প্লে, তাই না? তো এখন ব্যাপারটা হলো, যেমন যদি প্লে হইতো তখন ডো হইতো, যেহেতু এখানে এস যোগ হইছে, প্লেজ হইছে, তো সেই ক্ষেত্রে ডাজ এটা বলা যেতে পারে। আবার যদি বলি যে হি শি ইট, এই কারণেও ডাজ, সেক্ষেত্রেও ঠিক। যাই হোক, আমরা আগাই। তো এখানে যেহেতু প্লেস, তো সেক্ষেত্রে আমরা দিব ডাজ। কি দিব? ডাজ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, দিতে হবে কি? নেগেটিভ। ডাজেন্ট হি, সে ফুটবল খেলে, তাহলে আমরা যদি বলি ডাজেন্ট হি, সে কি খেলে না? সে কি না, তার মানে কি? সে কি খেলে না, মানে অর্থ ঠিক থাকবে, অর্থ কি থাকবে? সেম থাকবে, অর্থ সেম থাকবে। এখন ব্যাপারটা হলো যে যদি অর্থ আমরা সেম রাখি, তাহলে ট্যাগ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং অর্থ কিন্তু সেম রাখার একটা ফরমেশন হলো ট্রান্সফরমেশন, যে আমরা করি, ট্রান্সফরমেশনে কিন্তু অর্থ ঠিক রাখতে হয়, সেম রাখতে হয়, এটুকু আমরা জানি তো। আচ্ছা, যাই হোক, আরেকটা বাক্য দেখি এটার মতোই। যদি এরকম হইতো যে প্লেজ না দিয়ে আমরা যদি এরকম দিতাম হি প্লেড অয়েল, সে ভালো খেলে, হ্যাঁ ভালো খেলেছিল, হ্যাঁ ভালো খেললো বা ভালো খেলেছিল, তাহলে প্লেড এটা তো বি টু, মানে পাস্ট ইনডিফিনিট, মানে 5 নাম্বারটা, টেন্সের 5 নাম্বারটা। তো সেক্ষেত্রে আমাদের এই ভার্বের জন্য কি দাঁড় করতে হতো? ডিড। কি দাঁড় করতে হতো? ডিড। মানে প্লেডের পেটের ভিতর ডিড আছে। তো এখন আমাদের অক্সিলারি কি? ডিড। অক্সিলারি কি? ডিড। অ্যাফার্মেটিভ যেহেতু কি করতে হবে? নেগেটিভ, ডিডন্ট, নাকি না? যেহেতু হি আছে, তাই তো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে হি এর পরিবর্তে, প্রত্যেকটার পরিবর্তে, প্রনাউনের পরিবর্তে নাউন দিতে পারতাম তো, নাকি? নাউন দিলে জাস্ট আমরা নাউনটা চেঞ্জ করে প্রনাউন দিব, এতটুকুই আমাদের কাজ, বেশি কঠিন। আচ্ছা, একটু দেখবো একটা আরেকটা নিয়ম। যেমন যেমন এখানে একটা ব্যাপার আছে, যেমন I have a short form. জি, I've done this, I've done this। এখানে একটা ব্যাপার আছে, আমাদের আসলে প্রনাউন এবং অক্সিলারির কিছু শর্ট ফর্ম আমাদের জানা উচিত। যেমন I'd gone, I'd gone to market। এখন আরেকটা আছে, যেমন এরকম I'd go to market, ঠিক আছে? তো এখন এ আইড কোনটা আর এখানে এ আইড কোনটা? এখানে আছে ভার্বের বেস ফর্ম এবং এখানে হলো বি থ্রি, ঠিক আছে? তো এখন ব্যাপার হলো যে এখানে যে বি থ্রি এবং এখানে যে ভার্বের বেস ফর্ম, তো এই আইডের পার্থক্য আর এই আইডের পার্থক্য কি, তাই না? এ আইড মানে হলো আই হ্যাড, এ আইড মানে হলো আই উড। উড হওয়াতে, যেহেতু উড হচ্ছে মডেল অক্সিলারি, উড কি? তো তা এই কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে। আর যেহেতু হ্যাড হলো টু হ্যাভ ভার্বের বি থ্রি বা বি টু যাই বলি, তো হ্যাভ এজ হেড আসলে আমরা জানি কি ভার্বের বি থ্রি। তো সেই ক্ষেত্রে হেড আসছে এই জন্য বি থ্রি হয়েছে, এবং উড হয়েছে এজন্য ভার্বের বেস ফর্ম হয়েছে। এটুকু আমরা বুঝছি কিনা? তো এই জন্য আমাদের অক্সিলারি ভার্বের সাথে
নট যোগ করে যেরকম কন্ট্রাকশন ফরম্যাট আমাদের জানতে হবে বা মুখস্থ করতে হবে, তেমনি প্রনাউনের সাথে অক্সিলারি ভার্বের যে সংক্ষেপ, যেমন একটা ব্যাপার আছে এখানে, যেমন হি ইজ, যেমন সংক্ষেপণ যদি একটু বলি এরকম, হি ইজ এর সংক্ষিপ্ত হইল হিজ, সমান সমান এই যে হি ইজ, সরি হি ইজ। যেমন ইউ আর, ঠিক আছে না, You are. ইউ আর সংক্ষিপ্ত ফর্ম কি, যে ইউ আ, সঠিক উচ্চারণ হবে ইউ আ। You are. যেমন আই এম এর সংক্ষিপ্ত ফর্ম কি, I am. আম, Am. ঠিক আছে না, আম। তো এরকম আমাদের প্রত্যেকটা প্রনাউন প্লাস অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম আমাদের জানতে হবে। আরেকটা এক্সাম্পল দিই একটু এই রিলেটেড, যেমন হি হিজ গোয়িং, আমি বাকি কিছু দিলাম না, জাস্ট বোঝানোর জন্য, হিজ গন। এখন ব্যাপার হলো যে এই ইজ এটা মানে কি আর এটার মানে কি, এটার মানে হলো এই, এটার মানে হলো ইজ, আর এটার মানে হলো হ্যাজ। হি ইজ, এই যে এটা সরি এটা অ্যাপোস্ট্রফি চিহ্নটা বোঝা যাচ্ছে না, হি ইজ গোয়িং, হি হ্যাজ গন, বুঝতে পারছি? তাহলে আমরা এটা কি জানলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Perfect tense. বেশি কঠিন না। আসলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাই না? আর এখানে হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভিতরে, তাই তো নাকি? তাহলে যাই হোক, আজকে আমরা মোটামুটি বেসিক রুলস গুলা দেখলাম। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি রুলস গুলা, যতগুলা রুলস আছে ইনশাল্লাহ আরো কিছু রুলস আছে, ওই রুলস গুলা দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ। দ্যাটস অল।